সেদিন আকাশ যেন ফেটে বৃষ্টি নামছিল। ঝমঝম শব্দে পুরো কলেজ প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল। একের পর এক ক্লাসরুম খালি। শুধু কেমিস্ট্রি ল্যাবের ভেতরে আমরা কয়েকজন নতুন সল্টের কেমিক্যাল ফর্মুলা বের করার অজুহাতে টুল টেনে বসে গল্পে মেতেছিলাম। আমাদের সঙ্গে ছিলেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট পুলকদা। আমাদের সঙ্গে তার এতটাই ভালো সম্পর্ক ছিল যে এই আড্ডা নিয়ে তিনি কোনোদিনই খুব একটা আপত্তি করতেন না। নে নে, তোরা আবার সব ঝাঁপ গুটিয়ে নে, আমি ল্যাব বন্ধ করব। কাল সকাল সকাল বেরোতে হবে। আরে থামো তো, আমাদের ফেলে কোথায় যাবে গুরু? ও পুলুদা, কোথায় যাবে গো? আরে যাব মুর্শিদাবাদ ছাড়িয়ে এক গ্রামে, আমাদের পুরনো বাড়ি। আদি বাড়ি রে, বনে দিয়ে আমরা ওখানকার। তোরা কি আমাকে হেলা ফেলা পেয়েছিস নাকি রে? আরে কি যে বলো না দাদা। এই শোন না সবাই, সামনে তো বেশ একটা 5 দিনের লম্বা ছুটি, রথ শনিবার রবিবার মিলিয়ে। তারপর কলেজেও এখন চাপ নেই। চল না, বৃষ্টির মধ্যে পুলকদার সঙ্গে ঘুরে আসি। আমরা সবাই একসঙ্গে হইচই শুরু করে দিলাম। হ্যাঁ, চল 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 চল, চল। হ্যাঁ। কেউ যাওয়ার পক্ষে, কেউ আবার ঘোর বর্ষার কথা ভেবে আপত্তি জানাতে লাগলাম। যেতে চাইলে চল, খারাপ লাগবে না। বড় বাড়ি, অনেক ঘর, তবে শহরের সব রকম সুবিধা পাবি না। ইন্টারনেট নেই, ফোন ছাড়া কয়েকটা দিন সবুজ পৃথিবীতে কাটাতে হবে। চল, এই চ্যালেঞ্জটা নেওয়াই যাক। শেষ পর্যন্ত আমরা সবাই যাওয়ার সিদ্ধান্ত নিলাম। লালগোলা লোকাল ধরে যখন আমরা মুর্শিদাবাদ স্টেশনে নামলাম, তখন বেশ রাত হয়ে গেছে। স্টেশন প্রায় ফাঁকা। বাইরে বেরিয়েই বুঝলাম অটো বা অন্য কোনো যানবাহনের আর দেখা নেই। শেষমেশ একটি ভ্যান রিক্সা পেয়ে আমরা সবাই তাতেই উঠে বসলাম। বৃষ্টি ভেজা অন্ধকার রাস্তা ধরে ধীরে ধীরে এগোতে লাগলাম পুলকদার গ্রামের বাড়ির দিকে। আমরা যে আসবো, বাড়ির লোকজন জানে তো? পেটে তো ভূতের নৃত্য করছে। কোনো চিন্তা করিস না, ঠাকুমাকে একটা পোস্ট কার্ড ছেড়েছিলাম, নিশ্চয়ই এতদিনে পেয়েছে। ঠিক রান্না করে রাখবে বুড়ি। এই যে ক্রমশ অন্ধকার ঘুটঘুটে রাস্তা গো পুলকদা, এ তো বেশ ভয় লাগছে। তুই কি একা যাচ্ছিস নাকি? আমরা সবাই তো আছি। আমরা হাসতে হাসতে গল্প করছিলাম। ভ্যান রিক্সার চাকা বৃষ্টি ভেজা কাদা রাস্তা কেটে এগিয়ে চলছিল। চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক, বৃষ্টির শব্দ আর অন্ধকার। ঠিক কিছুক্ষণ পর আমরা সবাই একটি বিশাল পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটা দেখে বোঝাই যাচ্ছিল একসময় তার কি ঐশ্বর্য ছিল, কিন্তু বহুদিনের অবহেলায় এখন চারদিকে আগাছা, বড় বড় ঘাস আর ভাঙাচোরা পথ। দাঁড়া, ভেতরে গিয়ে একটা লণ্ঠন নিয়ে আসি। আরে ছাড়ো, মোবাইলের ফ্ল্যাশ লাইটে চলে যাবে। আমরা মোবাইলের আলো জ্বেলে ধীরে ধীরে ভেতরের দিকে এগোলাম। ঠিক তখনই সামনের বড় দরজায় লণ্ঠন হাতে দাঁড়িয়ে থাকতে দেখলাম এক বৃদ্ধা মহিলাকে। সাদা থান পরা, গম্ভীর অথচ মায়া ভরা মুখ। উনি পুলকদার ঠাকুমা। ওই তো ঠাকুমা, কি গো, চিঠি পেয়েছিলে? না তো, তুই চিঠি পাঠিয়েছিলি? আর কহিস না, এদিকের যা অবস্থা, বৃষ্টিতে পোস্ট অফিসে জল ঢুকে। তাহলে বুঝলে কি করে আমরা আসবো? ওই যে মনের টান, মন বলছিল তুই আসবি। তারপর রান্নাঘরে ছিলাম, তোদের গলার আওয়াজ শুনে তাড়াহুড়ো করে লণ্ঠন নিয়ে বেরোলাম, তাই একটু দেরি হয়ে গেল। আমরা সবাই এগিয়ে গিয়ে ঠাকুমাকে প্রণাম করলাম। আরে থাক থাক বাছা, এসো এসো এসো। বাইরে তখনও অঝোরে বৃষ্টি পড়ছে। আমরা কেউ খাটে, কেউ চেয়ারে বসে গল্পে মেতে উঠলাম। পুরনো বাড়ির এক অদ্ভুত গন্ধ,
বৃষ্টির শব্দ আর লণ্ঠনের আলো সব মিলিয়ে পরিবেশটা কেমন যেন অন্যরকম লাগছিল। একটু চা করি চল মোহর, সবার জন্য। চল চল। আমরা উঠতেই দরজায় এসে দাঁড়ালেন ঠাকুমা, হাতে বড় কাঁসার থালা, তার উপর ধোঁয়া ওঠা চায়ের কেটলি আর অনেকগুলো বিস্কুট। আমরা সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইলাম। ঠাকুমা, তুমি ডাকতে পারতে তো, একা একা দোতলায় উঠে এলে। তাড়াতাড়ি চা খেয়ে নে দেখি, আমি রান্না বসিয়েছি। আমরা কিছু সাহায্য করতে পারি ঠাকুমা? ঠাকুমা চলে যেতে গিয়েও হঠাৎ থেমে গেলেন। একটা কথা বলি তোমাদের, এসেছো ভালো করে খাওয়া দাওয়া করো, গল্প করো, কিন্তু কিন্তু ঘোরাঘুরি যা করবে দিনের বেলা, কেমন? কেন? এ অনেক পুরনো বাড়ি, এখানে রাতে ইতিহাস জেগে ওঠে। এ বাড়ির বাসিন্দারা রাতেই একটু খোলামেলা থাকেন। তারা তারা আগেরকার দিনের মানুষ, হয়তো বিরক্ত হবেন। পুলকদা যেন কি একটা বলতে গিয়েও থেমে গেল। আমরা কেউ আর বিষয়টা নিয়ে বেশি কথা বাড়ালাম না। গল্প করতে করতে কখন যে সন্ধ্যা পেরিয়ে গভীর রাত নেমে এলো টেরই পেলাম না। খাবার তৈরি, এসো সবাই, গরম গরম খেয়ে নাও। গল্প করতে করতে কখন যে রাত অনেকটা গড়িয়ে গেছে বুঝতেই পারিনি। ঠাকুমার ডাকে আমরা সবাই নিচে পুরনো রান্নাঘরে চলে এলাম। সাবেকি মাটির উনুনে রান্না হয়েছে গ্রামের নানা পদ। চারদিকে ধোঁয়ার গন্ধ, গরম ভাতের ভাপ আর বৃষ্টির শব্দ যেন এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল। আমরা সবাই একসঙ্গে খেতে বসলাম। এ কি, তোমরা সেভাবে তো কিছুই খাচ্ছ না? তোমাদের শহরের ছেলে মেয়েদের গ্রামের রান্না পছন্দ না হওয়ারই কথা। না না ঠাকুমা, সেই জন্য নয়, আমাদের প্রত্যেকেরই ভীষণ ক্লান্ত লাগছে। চোখে যেন কতকালের ঘুম জড়িয়ে আসছে, আর বসে থাকতে পারছি না। তাহলে আর জোর করব না বাবা, সারাদিনের পথের ক্লান্তি তো কম নয়। যাও যাও, সবাই হাত মুখ ধুয়ে উপরে গিয়ে শুয়ে পড়ো। সকালে উঠে আরাম করে গল্প করবে। এখন শরীরটাকে একটু বিশ্রাম দাও দেখি। আমরা সবাই হাত ধুয়ে দোতলার দিকে উঠতে লাগলাম। ঠিক তখনই পুলকদা হঠাৎ ফিরে গিয়ে ঠাকুমাকে শক্ত করে জড়িয়ে ধরল। ঠাকুমা! আরে কি হলো রে? আমরা কেউ কোনো কথা বললাম না, শুধু নিঃশব্দে অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম। তারপর সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে উঠতে আমরা প্রত্যেকে একবার করে অপরকে জড়িয়ে ধরলাম। কেন যেন মনে হচ্ছিল এই মুহূর্তটাকে খুব যত্ন করে মনে রাখতে হবে। বুড়ো মানুষটাকে রাতে আর বিরক্ত করে লাভ নেই, কাল সকালে এমনি জানতে পারবেন। পরদিন সকাল, কিন্তু সেই সকাল আমাদের জন্য নয়। গ্রামে ঢোকার আগেই বড় খালের ধারে তখন ভিড় জমেছে। চারদিকে উৎকণ্ঠা, ফিসফাস আর কান্নার শব্দ।
এতগুলো ছেলে মেয়ে নিয়ে ভ্যান রিক্সা জলে পড়ে গেল আর কেউ টেরই পেল না। হ্যাঁ হ্যাঁ, কি সাংঘাতিক ঘটনা বলো তো। হলো হ্যাঁ, পাকে ডুবে এতগুলো প্রাণ শেষ হয়ে গেল। কেউ একটা বড় বাড়িতে খবর দাও, গিন্নিমা সহ্য করতে পারলে হয়। বৃষ্টি ভেজা খালের জলে উল্টে পড়ে আছে সেই ভ্যান রিক্সা। গ্রামের মানুষ একে একে নিথর দেহগুলো তুলে আনছে, আর তখনই ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করলো সেই ভয়ঙ্কর সত্যি। সকালে এতগুলো মানুষকে একসঙ্গে বাড়ির দিকে আসতে দেখে ঠাকুমা অবাক হয়ে বাইরে বেরিয়ে এলেন। কি ব্যাপার, তোমরা একসঙ্গে এতজন? গিন্নিমা, কি করে বলি, কাল রাতে ওই গ্রামের ঢোকার আগেই বড় খালের ধারে ভ্যান রিক্সাটা উল্টে যায়। বৃষ্টির মধ্যে কেউ টের পায়নি। পাখির নিচে তলিয়ে গিয়েছিল সবাই। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে পুলক আর ওর সঙ্গে আসা সব ছেলে মেয়েদের আমরা উদ্ধার করেছি। কেউ আর বেঁচে নেই গিন্নিমা। পুলক, গ্রামবাসীর কথা শেষ হতেই ঠাকুমা যেন পাথর হয়ে গেলেন। তার হাত থেকে লণ্ঠনটা প্রায় পড়ে যেতে যেতে সামলে নিলেন। কাঁপতে কাঁপতে তিনি দোতলায় উঠলেন। ধীরে ধীরে দরজাটা ঠেলে খুললেন। ঘরের ভেতরে সবকটা বিছানা আগের মতোই টান টান করে পাতা, কিন্তু সেখানে কেউ নেই, কোথাও একজনও নেই। আর সেই মুহূর্তেই সব কিছু যেন পরিষ্কার হয়ে গেল। গত রাতে তার বাড়িতে যারা এসেছিল তারা রক্ত মাংসের মানুষ ছিল না। শেষবারের মতো আপনজনের কাছে ফিরে এসেছিল কয়েকটি অশরীরী আত্মা। ভালোবাসার টানেই তারা এক রাতের জন্য ফিরে এসেছিল এই বাড়িতে, তারপর নীরবে বিদায় নিয়েছে।